যে নানা উপদেষ্টাদের নানা কার্যক্রম নিয়ে জনমনে যেমন প্রশ্ন আছে, এর মাঝে সবচেয়ে বেশি আম সমালোচনার স্কোপটা যেই মন্ত্রণালয়কে নিয়ে আমরা করতে পারি সেটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং সেক্ষেত্রে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি রয়েছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব রয়েছেন তাদের কাজকর্ম সেগুলো কিন্তু বেশ প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে আমাদের মাঝে। এবং দেখা যাচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র সচিব তাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের আচার-আচরণের মধ্যেও কিন্তু একটা মানে খুব বেশি অতিমাত্রায় রিল্যাক্সড একটা আম ভাব তাদের মাঝে দেখা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল যে নির্বাচন যেটা হয়ে গেল, এরপর থেকে ভারত সরকার এবং মিডিয়ার ব্যাপক বাংলাদেশ বিরোধী কার্যকলাপ আমরা লক্ষ্য করছি। সেটাকেও কিন্তু খুব একটা কাউন্টার করতে তাদেরকে দেখা যাচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যিনি পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তৌহিদ, তিনি বেশিরভাগ সময়ই কিন্তু তিনি দেশের বাইরে কাটাচ্ছেন। হ্যাঁ, পররাষ্ট্র উপদেষ্টা তার অবশ্যই হয়তো প্রয়োজন হলে তিনি দেশের বাইরে যাবেন, বিভিন্ন সফরে অংশ নেবেন, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেও তিনি যে অতিমাত্রায় তিনি যে বাইরেই থাকছেন এবং দেশের নানা ইস্যুতে যে তাকে আমরা কখনো খুব একটা মিডিয়ার সামনে আসতে দেখছি না বা কথা বলতে দেখছি না, এটাও কিন্তু নানা প্রশ্নের উদ্রেক ঘটিয়েছে। তো সবকিছু মিলিয়ে আপনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে এক ধরনের অবস্থা আমরা দেখতে পাচ্ছি বা একটা দৈন্যতা দেখতে পাচ্ছি, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি ঠিকই বলছেন। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের বিশেষ করে উপদেষ্টারা কি কর্মকাণ্ড করছেন বা মন্ত্রণালয় কি কর্মকাণ্ড, আমরা এগুলার বিশ্লেষণ করা উচিত। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এখন খুবই ইম্পর্টেন্ট। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আভ্যন্তরীণ ব্যাপারগুলো যেমন সিরিয়াসলি দেখবেন, যেটা নৈরাজ্য আমরা প্রথমেই ডিসকাস করলাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থবিরতা আরো ভয়ঙ্কর। আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প যে টুইটটা করলেন, বাংলাদেশে নৈরাজ্য, বাংলাদেশে chaotic সিচুয়েশন, এটার প্রতিবাদ আমি অন্তত পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা অথবা মন্ত্রণালয় হিসেবে তাদের কোনো মুখপাত্রের আমার চোখে পড়ে না। আমি দিছে কিনা জানি না, আমি বলবো না যে দেন, আমি 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 চেষ্টা করছি জানার, আমি দেখিনি। এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি দেখেন আমার কাছে কিছু রিপোর্ট আসছে, সেটা হলো ধরেন ব্রাসেলস, নিউ ইয়র্ক, লন্ডন, আপনার আপনার লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন, দিল্লি, ক্যানবেরা, জেনিভা, এখানে ম্যাক্সিমাম জায়গায় হাসিনার হয় পাচাটা গোলামরা এখনো রয়ে গেছে, অথবা আপনার তাদেরকে ভিন্ন ভিন্নভাবে এদেরকে ঘুরে পেঁচিয়ে বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। যেমন আমি আপনাকে উল্লেখ করি, সামিয়া আঞ্জুম, এটা হচ্ছে মোমেনের ঘনিষ্ঠ আত্মীয় এবং মোমেন তার এখানে আশ্রয় ছিল, তাকে এখনো লস অ্যাঞ্জেলেসে কনসাল জেনারেল হিসেবে রেখে দেওয়া হয়েছে। আমরা নাগরিক টিভিতে আমরা একটা প্রতিবেদনও করেছি এবং সেই প্রতিবেদনে সেই যেভাবে আওয়ামী লীগের পা চাটতো ওরকম কিছু ভিডিও ক্লিপও কিন্তু আমরা প্লে করেছি। কিন্তু এখনো সে বহাল তবিয়তে এই লস অ্যাঞ্জেলেসে সে রয়ে গিয়েছে। আপনি দেখেন বেগম খালেদা জিয়ার সম্পর্কে, বিইং এ ফরেন অফিসিয়াল, ফরেন ডিপ্লোমেট, বাংলাদেশি ডিপ্লোমেট, বেগম খালেদা জিয়া এবং বিএনপি সম্পর্কে একদম প্রকাশ্যে শিষ্টাচার বহির্ভূতভাবে মন্তব্য শুধু করে নাই, লেখালেখি করছে। সে ছাত্রলীগের এক সময়ের নেতা মাহবুব হাসান সালে এখনো ব্রাসেলসে রাষ্ট্রদূত হিসেবে আজ পর্যন্ত রয়ে গেছে, এখনো রয়ে গেছে। আচ্ছা, তারপরে এই যে মুনা তাসনিম যে মেয়েটা ছিল, সে ডক্টর আলী রিয়াজের একটা বই মোড়ক উন্মোচনে বিরোধিতা করছে, তার নাম হচ্ছে আবিদা ইসলাম। সে আবিদা ইসলামকে এখন লন্ডনে হাই কমিশনার নিয়োগ করছে। ডক্টর মিস্টার তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা জসিমউদ্দিন, পররাষ্ট্র সচিব সাহেব, শোনেন, আওয়ামী লীগ সরকারের দোসর আবিদার নিয়োগের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও অন্যান্য গণমাধ্যমে সমালোচনার ঝড় উঠলেও ফ্যাসিস্ট সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালনকারী সালাউদ্দিন নোমান চৌধুরীকে নিউ ইয়র্কের স্থায়ী মিশনে প্রধান হিসেবে নিয়োগ করা হয়। আপনি দেখেন, তারপরে শেখ মুজিবের বইয়ের নামে বই লিখছে, বইয়ের নাম হচ্ছে রেনুর আবির্ভাব। এই তেলবাজ আপনার হারুনুর রশিদ, তাকে
অটোয়াতে ডেপুটি হাই কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। আপনি দিল্লিতে মোস্তাফিজ, আপনি দেখেন দিল্লি হচ্ছে ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট, আপনি বলতে পারেন 1, 2, 3 এর মধ্যে। এখনো পর্যন্ত মোস্তাফিজুর রহমান হাসিনার 5 গোলামকে এখনো সেখানে হাই কমিশনার হিসেবে রেখে দেওয়া হয়েছে। আপনি স্পেনে হাসান মাহমুদের ঘনিষ্ঠ বন্ধু আপনার তানভীর মনসুরকে তাকে নিয়োগ করছে হচ্ছে আপনার ইয়েতে কনসাল জেনারেল হংকং এ। তারপরে কট্টর আওয়ামী লীগার এবং অপসারিত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নিয়োগকৃত নাজমুল হক, তাকে আপনার দায়িত্ব দিছে মহাপরিচালক হিসেবে। আবার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি শোয়েব তরফদার, সে আবার আপনার সবচেয়ে সংবেদনশীল আপনার যে কাজ করতেছে সেটা হলো পররাষ্ট্র সচিবের সাথে গোপন যত আপনার নিয়োগ বদলি হয় তাকে দিয়ে এই কাজ করানো হচ্ছে। আওয়ামী লীগ পন্থীদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে বিদেশস্থ বাংলাদেশ মহাসমের লেবার ইকোনমিক কমার্শিয়াল উইং এর সহযোগীরা একজনকেও এখনো পর্যন্ত পরিবর্তন করা হয়নি, যার বেশিরভাগ রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত, যার ফলে উন্নয়ন ও কূটনৈতিক কর্মকাণ্ডের চরম স্থবিরতা বিরাজ করছে। পলাতক পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলমের এই দেখেন, শাহরিয়ার আলম 80 জন এবং দীপুমণি 30 জন তার নিজ নিজ ডিস্ট্রিক্ট থেকে অস্থায়ীভাবে নিয়োগ করছে, তাদেরকে এখন স্থায়ী করার জন্য এখন প্রক্রিয়া শুরু করছে। আচ্ছা, তারপরে আরো আপনার উল্লেখযোগ্য হলো একজন প্রভাবশালী উপদেষ্টা বিদেশের মাটিতে সরকারি দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন। এই সকল বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং জবাবদিহিতা জরুরি। শেখ হাসিনা ও পলাতক খুনিদের ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব কোনো ভূমিকা পালন করছেন না, যেটা সত্যি অগ্রহণযোগ্য। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম যদি না নেওয়া হয়, ভবিষ্যতে বাংলাদেশের ভাবমূর্তি বিদেশে ভুলুণ্ঠিত হবে বলে আমরা মনে করি। যাই হোক, আমি আর এই প্রতিবেদনটা আমি বিভিন্ন জায়গা থেকে আমি নিজেই রেডি করছিলাম। আমি আপনাকে একটা কথা বলি, তৌহিদ হোসেন সাহেব এবং জসিমউদ্দিন সাহেবকে চীনের রাষ্ট্রদূত থেকে এনে পররাষ্ট্র সচিব করা হয়েছে। আমি আপনাদের দুজনকে একটা কথা বলি, আপনারা তো হচ্ছেন সবচেয়ে পলিশড, আপনারা হচ্ছেন যে কোনো ক্যাডেট মানে সিভিল সার্ভিস আপনারা ফার্স্ট হন, কিন্তু আপনাদেরকে একটা পরিষ্কার করে কথা বলি, আপনারা ওই বিএমডব্লিউ আর মার্সিডিস চালান, আপনারা বড় বড় পোস্টিং পাবেন, চালাবেন, কিন্তু আপনারা অতীতের মতো বাংলাদেশের মানুষকে যখন পোস্টিং পান তখন ভুলে যান। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, এই জন্য যুক্তরাষ্ট্রের মতো এইসব ডিপ্লোম্যাটিক মিশনে 50% একাডেমিক, পলিটিশিয়ান, জার্নালিস্ট এদেরকে নিয়োগ করতে হবে এজ চিফ অফ দ্য মিশন। শুধু চিফ অফ দ্য মিশন না, পুরো এমবেসিতে এইসব ডিপ্লোম্যাট যারা এরকম পলিশড, যারা নিজেদেরকে অত্যন্ত মেধাবী ছাত্র হিসাবে ওখানে বিসিএস বা সিভিল সার্ভিসে আপনারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে ওখানে যান, আপনারা যে কত বড় অযোগ্য, আপনারা যে কত বড় অথর্ব, আপনারা যে কত বড় সেলফিশ, এর আপনারা বারবার প্রমাণ দিচ্ছেন। বাংলাদেশের রিভলিউশন হয়েছে মিস্টার তৌহিদ হোসেন, জসিমউদ্দিন, আপনারা বাংলাদেশের এই রিভলিউশন নিয়ে কোনো ডকুমেন্টারি করেন নাই কেন? বিদেশে দেখাবেন, ডকুমেন্টারি করে দেখাবেন যে বাংলাদেশের রিভলিউশন হয়েছে। সে রিভলিউশন হচ্ছে 1 in a century। এটা বাংলাদেশকে ফলো করতে হবে, গণতন্ত্র যেসব দেশে নাই। আপনারা মুস্কি মুস্কি হেসে আপনি শুধু দেশ বিদেশে ঘুরবেন, আর অভ্যুত্থানের ডিপ্লোম্যাটদেরকে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে অনুরোধ করব, আপনি অতি অবশ্যই এমবেসিতে যদি 50 জন কর্মচারী নিয়োগ থাকে, সেখানে 25 জন যাবে নন ডিপ্লোম্যাটিক, নন ক্যাডার, সেখানে পলিটিশিয়ান থাকবে, একাডেমিক থাকবে, জার্নালিস্ট থাকবে, এদেরকে নিয়োগ দেন।
এদেরকে নিয়োগ দেন, এরা পিপল ওরিয়েন্টেড, মানুষের সার্ভিস পেতে হবে, বিদেশে আমাদের ভাবমূর্তি বাড়াতে হবে। একটা ডকুমেন্টারি পর্যন্ত করে নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে নিজে গ্র্যাভিটি নিয়ে বাইডেন জাতিসংঘের মহাসচিবকে পর্যন্ত হস্তান্তর করতেছে। এই তৌহিদ হোসেন, এই জসিমউদ্দিন, এরা সেই মানদাতার আমলের সেই সো কল ডিপ্লোমেসি করতেছে। আমাদের এইসব ডিপ্লোমেসির দরকার নাই। উই নিড রিভলিউশনারি ডিপ্লোমেসি। রিভলিউশন কি হয়েছে এটা দেখতে হবে। আরেকটা প্রশংসা করতে হবে ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের প্রো পিপল, আমি বলবো প্রো ডেমোক্রেটিক। অতি অবশ্যই উনি একজন সজ্জন এবং হাইলি কোয়ালিফাইড মানুষ, যাকে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ উপদেষ্টা বা মন্ত্রীর পদমর্যাদায় ওনাকে নিয়োগ করা হয়েছে। আমি এই নিয়োগটাকে শুধু স্বাগতই জানাবো না, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভিশনারি, আমি জানি না ওনার ভিশন কি আছে, কিন্তু আমি যেটা দেখি আমি একটু আজকে এটা শেয়ার করতে চাই। সেটা হলো রোহিঙ্গা বিষয়ক সম্পাদক বিএনপিতে কেন নাই বা জামাতে কেন নাই আমি জানি না। ইজ সো ইম্পর্টেন্ট বিকজ নট অনলি বিকজ অফ রোহিঙ্গা। এই আরাকান প্রায় 36,000 বর্গ কিলোমিটারের এই জায়গাটা তৎকালীন পূর্ব পাকিস্তানে থাকার কথা ছিল। আমাদের সরওয়ার্দী অথবা ফজলুল হক সাহেব তখন রাগ করে হোক অভিমান করে হোক তখন সেটা নিয়ে দেন দরবার করেন নাই, জিন্না ডিক্লাইন করছিল। আমি মনে করি বিভিন্ন দেশ এখনো জায়গা কিনে, আমরা যুদ্ধ চাই না। এখানে প্রায় 45% বা 40% হচ্ছে রোহিঙ্গা মুসলিম, 55% হচ্ছে বুদ্ধিস্ট। আমরা মনে করি এটা কেনা যায়। আমি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমানকে আজকে আরেকদিন ডিটেলস আলাপ করবো, আজকে ডিটেলস আলাপ করতেছি না। রোহিঙ্গাদের একমাত্র সমাধান হচ্ছে হয় তাদেরকে, যেটা প্রেসিডেন্ট জিয়া করতে চাইছিলেন, অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে সেখানে পাঠানো, যেটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ আমি মনে করি। এবং যুক্তরাষ্ট্রের একজন কংগ্রেসম্যান, বিখ্যাত কংগ্রেস, ব্র্যাড শারম্যান, উনি আজ থেকে 8-10 বছর আগে বলছিলেন যে পুরো আরাকান বা রাখাইন এই রাজ্যটা বাংলাদেশের সাথে অ্যামালগেমেট করলেই এই সমস্যার 1 নম্বর সমাধান। তো আমি বার্মা অ্যাক্ট যুক্তরাষ্ট্রের ভিতরে কি আছে জানি না, বাইরে আমরা যা দেখি তার সাথে মিলে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই ভিশন আমার মনে হয় উনি দেখছেন। হয়তো 5 বছর 10 বছর পরে হলেও মায়ানমারের এই জায়গার দরকার যতটুকু আছে তার চেয়ে বেশি দরকার আমাদের। এটা যুদ্ধ করার কোনো দরকার নাই, আমাদেরও জায়গা দরকার। এই রাখাইন বা রোহিঙ্গাদের যে জায়গাটা 36 বর্গ কিলোমিটার, এই জায়গাটা বাংলাদেশ কিনে নিতে পারে। আপনি জানেন প্রতি বছরই আপনি জানেন আলাস্কা যুক্তরাষ্ট্র কিনছে, এই ক্যালিফোর্নিয়াও কিনছে, এই কয়দিন আগে আমিরাতও পুরো একটা দ্বীপ কিনছে আপনার ইজিপ্টের থেকে। সুতরাং 2, 4, 5, 10 বিলিয়ন ডলারও যদি এটার দাম হয়, আমি মনে করি আমরা যারা প্রবাসে আছি কম বেশি বাংলাদেশকে, আমি এই কথাটা হয়তো একটু অ্যাডভান্স বলে ফেললাম, এটা আমাকে আমাদের কয়েকজন প্রবাসী বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে কয়েকজন অনুরোধ করছে এবং আমিও ওদের সাথে একমত যে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হলে সেটা হয় যুদ্ধ করতে হবে, ওই জিয়াউর রহমানের পথ, যেটা রোহিঙ্গাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে সেখানে পাঠানো, অথবা এই পুরা রাখাইন রাজ্যটা নেগোসিয়েশনের মাধ্যমে। আমাদের অনেক দরকার, কারণ ওদের ইয়াঙ্গুন থেকে বা নাইপিডো থেকে এটা চালানো অসম্ভব ব্যাপার তাদের জন্য, এবং তারা যেভাবে অনুন্নত হয়ে আছে আমাদের সাথে, আমাদের চট্টগ্রাম কক্সবাজার মিলে, এটা আমরা অনেক বেশি আমি মনে করি আমাদের জন্য দরকার। এবং এটা মাথায় রেখেই ডক্টর খলিলুর রহমানের মতো একজন অত্যন্ত যোগ্য মানুষকে হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ করছে বলে আমি মনে করি। এবং উনি এই নেগোসিয়েশনে সাকসেসফুল হোক, আমি অ্যাডভান্স কথা বলে ফেললাম কিনা জানি না। আমি ডক্টর মোহাম্মদ খলিলুর রহমানের যোগ্যতা এবং ওনার অনেক কলিগদের সাথে আমার কথা হয়েছে, বা ওনার জুনিয়র সিনিয়র অনেকজনকে আমি চিনি, ওনার সাথে আমার ব্যক্তিগত কথা না হলেও, তো আমি মনে করি আপনি বাংলাদেশের জন্য এবং এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য সাথে সাথে তৌহিদ হোসেন এবং জসিমউদ্দিন যে ফেলিউর করতেছে, আপনি সেখানে নতুন বাতাবরণ দিয়ে বহির্বিশ্বে আমাদের মুখ উজ্জ্বল করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাংলাদেশের আসল চেহারা, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আসল চেহারা, আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক যে পুনর্বিন্যাসের যে নতুন কার্যক্রম,
সেটা বিশ্বের দরবারে তুলে ধরবেন, না ধরতে পারলে পদত্যাগ করে চলে যাবেন। এই কথাই আমি বলে শেষ করলাম।